হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। দেখো, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা কি আধুনিক ভারতের ইতিহাস। দেখো, আধুনিক ভারতের ইতিহাস থেকে তোমাদের এসএসসি জিডি, ডাব্লিউবিপি, সামনে আমাদের হতে চলেছে ডাব্লিউবিপি প্লাস কেপি এক্সাম হতে চলেছে। এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গল কিংবা আমাদের সেন্ট্রাল যে এক্সাম রয়েছে সেখানে এই আধুনিক ভারতের ইতিহাস থেকে কিন্তু প্রশ্নপত্র কিন্তু দিয়েই থাকে। তো দেখো, আজকে আমি টপ 30 মানে 30টি গুরুত্বপূর্ণ মডার্ন যে হিস্ট্রি রয়েছে সেখান থেকে আমি তোমাদের প্রশ্ন করে দিব, যেগুলি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। ইতিহাস থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সকলেই দেখবে, এবং যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে স্যার ক্লাসটি ভালো লেগেছে, এবং নেক্সট তোমরা কি বিষয়ের উপর ভিডিও চাও সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেউ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিবে। তো শুরু করি আজকে এই ক্লাস। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, কাকে আধুনিক ভারতের জনক বলা হয়? এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় বারবার আসে। তো অপশনগুলো আমরা একবার দেখে নিব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, স্বামী বিবেকানন্দকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, রামমোহন রায়কে। তো কাকে আধুনিক ভারতের জনক বলা হয়? তো অপশন নম্বর ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয়। এছাড়াও রাজা রামমোহন রায়কে ভারতের পথিক কি বললাম? ভারতের পথিক, ভারতের সুক্তারা, ভারতের সুক্তারা, আরো এছাড়াও তার উপাধি হচ্ছে রাজা, ঠিক আছে। এছাড়াও ভারতের আধুনিক যুগের অগ্রদূত, ঠিক আছে, বলা হয়। দেখো, রাজা রামমোহন রায় যদি আমরা দেখি 1772 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন হুগলিতে। কোথায়? পশ্চিমবঙ্গের হুগলিতে। এবং কি বললাম, 1772 সালে পশ্চিমবঙ্গের হুগলিতে বা হুগলির রাধানগর গ্রামে। কোথায়? রাধানগর গ্রামে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, পি.এন. ঠাকুর কার ছদ্মনাম? পি.এন. ঠাকুর কার ছদ্মনাম? অপশনগুলো দেখে নিই। মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, রাজেন্দ্র প্রসাদ। তো পি.এন. ঠাকুর কার ছদ্মনাম? এই ছদ্মনামগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের বারবার দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ছদ্মনাম কিন্তু বারবার পরীক্ষায় আসে, মানে কার কি, কে কি ছদ্মনাম নিয়েছিল, ঠিক আছে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, রাসবিহারী বসু ছদ্মনাম কিন্তু পি.এন. ঠাকুর। আর তোমরা আমাকে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম কি ছিল? কি বললাম? সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম কি ছিল, ঠিক আছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম কি ছিল, বা কি ছদ্মনামে সুভাষচন্দ্র বসু ভারত থেকে জার্মানিতে গিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? প্রত্যেকটি প্রশ্নই মানে এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। 1800 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে, 1885 খ্রিস্টাব্দে, 1897 খ্রিস্টাব্দে। তো রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন নাম্বার ডি, 1897 সালে। দেখো, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত করেছিলেন কে? স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণের যে শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ, তার নাম অনুসারে রামকৃষ্ণ মিশন 1897 সালে কিন্তু স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত করেছিলেন। কোথায়? বেলুড় মঠে, ঠিক আছে। স্বামী বিবেকানন্দকে কি বলা হয়? ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়। এটি কিন্তু পরীক্ষায় বারবার আসে। নেক্সট দেখো কি লাইন রয়েছে, স্বামী বিবেকানন্দের কয়েকটি গ্রন্থ হলো বর্তমান ভারত, পরীক্ষায় বারবার আসে, পরিব্রাজক, প্রাচ্য ও প্রাচ্যত্ব।
প্রত্যেকটা যে কি পয়েন্টস আমি বললাম তোমাদের এক্সামের থ্রু হিসাবে এসএসসি বলো, ডাব্লিউপি বলো, কেপি বলো, এই এক্সামের জন্য এই যে কোশ্চেনগুলো 30টা লিখেছি আমি বাছাই করা, মানে তোমাদের এক্সামে আসার মতো প্রত্যেকটি। নেক্সট প্রশ্ন দেখো, ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল পরীক্ষায় বারবার আসে, কিসের সঙ্গে সম্পর্কিত? অপশনগুলো দেখে নিই, অর্থনীতি, বিচার ব্যবস্থা, সৈন্যবাহিনী, ধর্ম। তো ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল, যেটা 1883 সালে হয়েছিল, কে করেছিল? লর্ড রিপন করেছিল। এই বিলটা পাস করেছিল লর্ড রিপনের আমলে হয়েছিল, ঠিক আছে। তো এটা কিসের জন্য হয়েছিল? অপশন নাম্বার বি আমাদের বিচার ব্যবস্থা। এর আগে ক্লাসে আমি ইলবার্ট বিল সম্পর্কে তোমাদের বিস্তারিতভাবে বলেছিলাম কিন্তু। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। যুগান্তর পত্রিকা প্রথম সম্পাদক কে ছিলেন? কি বললাম? যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অপশনগুলো দেখে নিই, শিশির কুমার ঘোষ, কাঙ্গাল হরিনাথ, লালা লাজপত রায়, বারীন্দ্র ঘোষ। তো দেখো যুগান্তর পত্রিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমাদের। তো যুগান্তর পত্রিকার সম্পাদককে বা প্রথম সম্পাদককে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, বারীন্দ্র ঘোষ। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। ভারতের প্রথম বা ভারতের কোথায় প্রথম মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, ভারতের কোথায় প্রথম মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত হয়? অপশনগুলো দেখে নেই, মাদ্রাজ, কলকাতায়, মুম্বাই, দিল্লি। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে কত? কোথায়? অপশন নাম্বার এ, মাদ্রাজ। দেখো মাদ্রাজ, অনেকেই দেখতে পাচ্ছ যে মাদ্রাজ কিন্তু পুরনো, ঠিক আছে। তো মাদ্রাজের বর্তমান কি, বর্তমান নাম কি যদি আমরা দেখি, তামিলনাড়ু। তামিলনাড়ুর রাজধানী যে রয়েছে চেন্নাই, সেটাই হচ্ছে মাদ্রাজ। আমরা ইতিহাসে পড়েছিলাম যে মাদ্রাজ প্রেসিডেন্সি বর্তমানে তামিলনাড়ু প্রেসিডেন্সি বা তামিলনাড়ুকে বোঝাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো ভারতের কোথায় প্রথম মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে আমাদের কি, মাদ্রাজ, যেটা বর্তমানে তামিলনাড়ু নামে পরিচিত। ওকে, নেক্সট দেখো, দ্য স্টেটমেন্ট পত্রিকার সব প্রকাশ করেন, মানে দ্য স্টেটমেন্ট পত্রিকা কে প্রকাশ করেন? অপশনগুলো দেখে নিই, রাজা রামমোহন রয়, দেবেন্দ্রনাথ ঠাকুর, দাদাভাই নওরোজি, রবার্ট নাইট। তো তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, দ্য স্টেটমেন্ট পত্রিকা প্রকাশ করেন কে? ঠিক আছে, তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার ডি, রবার্ট নাইট হচ্ছে দ্য স্টেটমেন্ট পত্রিকা, কিন্তু তিনি প্রথম প্রকাশ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, স্বদেশী মানে নিজেদের দেশে, স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন। স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কি ছিলেন? স্বদেশী আন্দোলন, তাই তো 1905 স্বদেশী আন্দোলন, বা সেটাকে আমরা বঙ্গভঙ্গ আন্দোলন বলতে পারি। তো মুসলিম নেতা কে ছিলেন? অপশনগুলো দেখে নিই, এ কে আজাদ, লিয়াকত আলী খান, লিয়াকত হোসেন, মোহাম্মদ আলী। তো স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, লিয়াকত হোসেন হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় পেনাল কোড প্রবর্তন করেছিলেন? ভারতীয় পেনাল কোড প্রবর্তন করেছিলেন, অপশনগুলো দেখে নিই, লর্ড রিপন, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি, লর্ড উইলিয়াম বেন্টিং। সরি, অপশন নাম্বার বি এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। আর লর্ড কর্নওয়ালিস যে আছে সে হচ্ছে, আমরা যদি দেখি, কর্নওয়ালিস কোড প্রতিষ্ঠা কিন্তু করেছিল, তাই তো। আর লর্ড ডালহৌসি আমরা যদি দেখি, তিনি হচ্ছেন আমাদের ভারতের রেল লাইনের জনক, তাই তো। তিনি প্রথম রেল লাইনের জনক, কারণ তার আমলে প্রথম রেল লাইন প্রতিষ্ঠা করা হয়েছিল। লর্ড রিপনকে ভারতের বন্ধু বলা হয়, কারণ ভারতের জন্য তিনি অনেক কিছু কাজ করেছিলেন। যেমন আমি বলছিলাম এর আগে, বললাম যে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্ট তিনি পাস করেছিলেন। যেমন হচ্ছে দুই একটা আমি বলতে পারি, যে হচ্ছে ফ্যাক্টরি অ্যাক্ট, মানে কম বয়সী ছেলেমেয়েদের কঠিন যে কাজগুলো ফ্যাক্টরিতে, ঠিক আছে, ভারী কাজগুলো যাতে না হয় সেরকম তিনি অ্যাক্ট করেছিলেন, মানে অ্যাক্টগুলো পাস করেছিলেন আর কি।
লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে আমাদের তাহলে ভারতের পেনাল কোডের প্রবর্তক। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন, কি মিশন? ক্রিপস মিশন পরীক্ষা আছে কিন্তু কত সালে? 1942 এবং সিমলা বৈঠকে, যেমন যেটাকে যেটা আরেক নাম হচ্ছে ওয়াঘেল পরিকল্পনা, মধ্যস্থতা করেছিলেন। কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন 1942 ও সিমলা বৈঠকের বা ওয়াঘেল যে পরিকল্পনার মধ্যস্থতা করেছিলেন? আসলে দেখে নিই, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, চক্রবর্তী রাজা গোপালাচারী, আবুল কালাম আজাদ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি, আবুল কালাম আজাদ। এই আবুল কালাম আজাদ কিন্তু টোটাল 3 বার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এবং সবথেকে কম বয়সী কিন্তু সভাপতি ছিলেন আমাদের আবুল কালাম আজাদ, আর তিনি মোট 3 বার কংগ্রেসের সভাপতি কিন্তু হয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? অপশনগুলো দেখে নিই, লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, রাজা রাধাকান্ত দেব, রাজা রামমোহন রয়। তো দেখো কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? অপশন নাম্বার বি, ওয়ারেন হেস্টিংস। 1781 সালে তিনি কিন্তু কলকাতা মাদ্রাসা কিন্তু প্রতিষ্ঠা করেন, ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল, বাংলার প্রথম গভর্নর জেনারেল আমাদেরকে ওয়ারেন হেস্টিংস। তার আমলেই কলকাতায় যদি আমরা দেখি প্রথম সুপ্রিম কোর্ট কিন্তু গঠিত হয়েছিল। তার আমলে কি বললাম, কলকাতায় 1774 সালে কি বললাম, 1774 সালে সুপ্রিম কোর্ট কিন্তু গঠিত হয়েছিল। আর এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে, মনে রাখবে কিন্তু। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, প্রার্থনা সমাজ ভীষণ গুরুত্বপূর্ণ, কে প্রতিষ্ঠা করেন? অপশনগুলো দেখে নিই, আত্মারাম পাণ্ডুরঙ্গ, দয়ানন্দ সরস্বতী, বাল গঙ্গাধর তিলক, জ্যোতিবা ফুলে। তো প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠিত করেছিলেন? অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, সরি অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার, আত্মারাম পাণ্ডুরঙ্গ। হ্যাঁ, আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় আন্দোলনের সক্রেটিস কাকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের জাতীয় আন্দোলনের সক্রেটিস কাকে বলা হয়? অপশনগুলো দেখে নিই, রামরতন মল্লিককে, বাল গঙ্গাধর তিলককে, রাজা রামমোহন রায়কে, স্বামী বিবেকানন্দকে। তো ভারতের জাতীয় আন্দোলনের সক্রেটিস কাকে বলা হয়? অপশন নাম্বার এখানে হচ্ছে বি, বাল গঙ্গাধর তিলককে। এই বাল গঙ্গাধর তিলক 1920 সালে কিন্তু মারা যান। ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক কি বললাম 1920 সালে মারা যান। ইনি কিন্তু শিবাজি উৎসব কিন্তু চালু করেছিলেন। ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক কি করেছিলেন? শিবাজি উৎসব কিন্তু চালু করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন? কি বললাম, কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন? অপশনগুলো দেখে নিই, দ্বারকানাথ ঠাকুর, ডিওজিও, অশ্বিনী কুমার দত্ত, রাজা রামমোহন রয়। তো কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন? অপশন নাম্বার সি, অশ্বিনী কুমার দত্ত কিন্তু স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, কি বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতের ভাইসরয় কে ছিলেন? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে থেকে শুরু হয়েছিল? 1939 থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল কত সালে? 1945 সালে, তাই তো? কি বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1945 সালে। হিটলার পোল্যান্ড আক্রমণ করলে, কি বললাম, হিটলার পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। ঠিক আছে, আর আমেরিকা জাপানে পরপর দুটো বোম নিক্ষেপ করার পর, পরমাণু বোমা হামলার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু সমাপ্ত হয়। ঠিক আছে, একটির নাম বলে দিলাম ফ্যাক্সম্যান এবং অপরটির নাম তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমেরিকা, আমি বললাম ফ্যাক্টম্যান পরমাণু বোমা হামলা করেছিল, আর একটি কি সেটা তোমাদের অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম আমি। ঠিক আছে, তো এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1939 থেকে 1945 সালে ভারতের ভাইসরয় কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশনগুলো দেখে নিই, লর্ড ওয়াঘেল,
লর্ড আরউইন, লর্ড হার্ডিং, লর্ড লিনলিথগো। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। লর্ড লিনলিথগো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ভারতের ভাইসরয় ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? ঠিক আছে, তো জাতীয় কংগ্রেস আমি তোমাদের ক্লাসে পড়িয়েছি জাতীয় কংগ্রেস। ঠিক আছে, জাতীয় কংগ্রেস, তো তোমরা যদি সেই ভিডিওটি কেউ না দেখে থাকো অবশ্যই প্লে লিস্টে যাবে, বাংলা ডিফেন্স একাডেমিতে গিয়ে প্লে লিস্টে গিয়ে সেখানে প্লে লিস্ট থেকে তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে নিবে। ঠিক আছে, জাতীয় কংগ্রেস। এছাড়াও তোমাদের আরেকটা কথা বলি যে আমাদের অনলাইন পেইড ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। দেখো অনলাইন আমাদের অনলাইন কারগিল পেইড ব্যাচ, অনলাইন কারগিল পেইড ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, যার প্রাইস মাত্র 599 টাকা। ঠিক আছে, আগে যেটা ছিল 999। ঠিক আছে, এটাতে অনেকেরই সমস্যা হচ্ছিল, এই প্রাইসটাতে অনেকেরই সমস্যা হচ্ছিল, তাই অনেকেরই রিকোয়েস্টে আমরা 599 টাকা রেখেছি। ঠিক আছে, এসএসসি জিডি কে ফোকাস করে এই ব্যাচটা কিন্তু চলছে, এসএসসি জিডি কে ফোকাস করে 2026 কে। তো তোমরা যদি কেউ করতে চাও অনলাইন পেইড ব্যাচ, আমাদের কারগিল পেইড ব্যাচ 5ই মে আমাদের শুরু হয়েছে প্রথম ক্লাস। 5ই মে আজকে আমাদের যদি দেখি এই কিছু দিন শুরু হলো। ঠিক আছে, সপ্তাহে 6 দিন ক্লাস, সোম থেকে শনি কিন্তু ক্লাস পাচ্ছ তোমরা। প্রতিদিন দুটো করে ক্লাস, প্রতিদিন দুটো করে চ্যাপ্টার হচ্ছে, দুটো সাবজেক্ট হচ্ছে। ঠিক আছে, প্রতিদিন দুটো সাবজেক্ট হচ্ছে প্লাস দুটো করে চ্যাপ্টার হচ্ছে। প্রত্যেকদিন সন্ধ্যা 7টা PM থেকে কিন্তু ক্লাস হচ্ছে। তো তোমরা যদি কেউ কোর্সটা নিতে চাও আমি তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি 9547511660। এই নম্বরে তোমরা অবশ্যই কন্টাক্ট করতে পারো। কি বললাম? 9547511660। তোমরা এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবে যদি কেউ অনলাইন কারগিল পেইড ব্যাচে পড়তে চাও। ঠিক আছে, প্রাইস মাত্র রেখেছি আমরা তোমাদের জন্য 599। তোমাদের ফুল প্যাকেজ এটা। অনলাইন প্রত্যেক দিন ক্লাস হয়, শুধু রোববার বাদ দিয়ে প্রতিদিন ক্লাস হবে। সোম থেকে শনি দুটো করে ক্লাস হবে। সন্ধ্যা 7টায় ক্লাস শুরু হবে, সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত তোমাদের ক্লাস। 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস তোমরা পাবে আর কি। ঠিক আছে, তো 5ই মে থেকে কিন্তু শুরু হয়েছে ক্লাস। তোমরা কেউ যদি করতে চাও তাহলে আমি কি বললাম, এই নম্বরে তোমরা অবশ্যই কন্টাক্ট করবে 9547511660 এই নম্বরে। তো চলো দেখি জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন। অপশন নাম্বার আমি ডি বলে দিচ্ছি একবারেই, মৌলানা আবুল কালাম আজাদ। সরি, মৌলানা আবুল কালাম আজাদ কেন বলছি, অপশন নাম্বার ডি তো বললাম, সঠিক অ্যান্সার বললাম। বদরউদ্দিন তৈয়বজি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো বদরউদ্দিন তৈয়বজি 1887 সালে মাদ্রাসে, বর্তমান যার নাম চেন্নাই বা তামিলনাড়ু আমরা বলতে পারি, জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব কিন্তু করেছিলেন বদরউদ্দিন তৈয়বজি। অপশন নাম্বার ডি সঠিক কিন্তু অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম মানে ভারত মাতার বন্দনা করা হয়েছিল, এই গানটি গাওয়া হয়েছিল। বন্দে মাতরম গানটি কে রচনা করেছিলেন? আমি যদি বলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে, সেটা প্রকাশিত হয়েছিল 1882 সালে। বোঝা গেল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে 1882 সালে এটি প্রকাশ করেছিলেন, যেখানে লেখা ছিল বন্দে মাতরম, ভারত মাতার বন্দনা করা হয়েছিল। তো এটি কোথায়
মানে গাওয়া হয়েছিল? অপশন এ কলকাতা 1896, মাদ্রাজ 1887, বেলগাঁও 1924, কানপুর 1925। তো অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, কলকাতা অধিবেশনে 1896। দেখো বন্দে মাতরম গানটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেটা আমি বললাম। 1950 সালের 24শে জানুয়ারি বন্দে মাতরম গানটি ভারতের গণপরিষদে জাতীয় গান হিসেবে কিন্তু গৃহীত করা হয়েছিল। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের স্বাধীনতা আন্দোলনে লাল বাল পাল ছিলেন? এখানকার মধ্যে কে রয়েছে এখানে লাল বাল পাল? তো অপশন নাম্বার রয়েছে এতে চিত্তরঞ্জন দাস, বিতে রয়েছে লালা রাজপথ রায়, অপশন নাম্বার সিতে রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী, অপশন নাম্বার ডিতে রয়েছে জওহরলাল নেহেরু। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। কি বললাম? লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, আর রয়েছে কি বিপিন চন্দ্র পাল। এরা তিনজনে একসঙ্গে লাল বাল পাল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি? ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি? ওকে, অপশনগুলো দেখে নেই। দিগদর্শন, সমাচার দর্পণ, অমৃতবাজার পত্রিকা, বেঙ্গল গেজেট। তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে, বেঙ্গল গেজেট। অপশন নাম্বার ডি, যেটা 1780 সালে প্রকাশিত হয়েছিল, হিকির বেঙ্গল গেজেট। কি বললাম? হিকির বেঙ্গল গেজেট, এটা প্রথম প্রকাশিত হয়েছিল। এটি প্রথম মাসিক পত্রিকা। কি পত্রিকা? মাসিক, ইংরেজি পত্রিকা, হিকির বেঙ্গল গেজেট। বোঝা গেল? নেক্সট প্রশ্নে যাব, কি রয়েছে, সরোজিনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এটা এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসএসসি জিডি। সরোজিনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কত সালে? অপশনগুলো দেখে নিন। 1925, 1935, 1931, 1921। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার 1925 এ, কানপুর অধিবেশন। কোথায়? কানপুর অধিবেশন। বোঝা গেল? কানপুর অধিবেশনে। কানপুর কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন, 1942-এ কোথায় স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়? এখানকার মধ্যে কোথায় স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়েছিল? স্বরাজ মানে নিজে, স্বরাজ মানে আমরা বলতে পারি স্বাধীন। ঠিক আছে, ইংরেজরা থাকা অবস্থায় ভারতের মধ্যে একটা স্বাধীন পঞ্চায়েত গঠন করা হয়েছিল। সেটা কোথায়? 1942 সালে। তো দেখো এখন আমরা অপশনগুলো দেখে নিই। উড়িষ্যার কটক, মেদিনীপুরের তমলুক, কাঁথি, ভাগলপুর। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। মেদিনীপুরের তমলুকে 1942 সালে স্বরাজ পঞ্চায়েত কিন্তু গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজ এর দাবি করেছিলেন বা দাবি করা হয়েছিল? অপশন নাম্বারগুলো দেখে নিই। লাহোরে, কলকাতায়, এলাহাবাদ, মাদ্রাজ। তো কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি জানান? অপশন নাম্বার এ, লাহোর। দেখো লাহোর অধিবেশন, যেটা আমি বললাম যে 1929 সালে লাহোর অধিবেশন হয়েছিল। তো এই অধিবেশনের সভাপতিত্ব করেছিল কে? জওহরলাল নেহেরু। কে? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু কিন্তু এই লাহোর অধিবেশন 1929 সালে জওহরলাল নেহেরু কিন্তু সভাপতিত্ব করেছিল। এটি রাভি নদীর তীরে হয়েছিল। কি নদীর তীরে? রাভি, রাভি বা ইরাবতী নদীর তীরে কিন্তু এই অধিবেশনটা হয়েছিল, যেখানে পূর্ণ স্বরাজের দাবি কিন্তু বলা হয়েছিল বা মানে এটা উঠেছিল এই অধিবেশনে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বাংলার দেশবন্ধু নামে পরিচিত ছিলেন? অপশনগুলো আমরা দেখে নিই। চিত্তরঞ্জন দাস, রাসবিহারী বসু, ক্ষুদিরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বাংলার দেশবন্ধু নামে পরিচিত? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, চিত্তরঞ্জন দাস। তাই তো, চিত্তরঞ্জন দাসকে আমরা সকলেই চিনি। চিত্তরঞ্জন দাস আমাদের স্বরাজ্য পার্টি বা স্বরাজ্য দল গঠন করেছিলেন 1923 সালে এবং 1925 সালে তিনি কিন্তু মারা গিয়েছিলেন। আর তিনি হচ্ছেন আমাদের যে সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন, তার হচ্ছে
কি রাজনৈতিক গুরু হচ্ছে আমাদের এই চিত্তরঞ্জন দাস। বোঝা গেল? তিনি একজন কি ছিলেন? আইনজীবী ছিলেন, মানে উকিল ছিলেন। নেক্সট দেখো, হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন কি? লালা লাজপত রায়, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু। তো হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? অপশন নাম্বার, এখানে যদি দেখি অপশন নাম্বার ডি, সুভাষচন্দ্র বসু। দেখো, ত্রিপুরী আর হরিপুরা দুটো অধিবেশনে, একটা হচ্ছে আমাদের 1938, একটা হচ্ছে 1939। এই দুটি অধিবেশনেই কিন্তু সুভাষচন্দ্র বসু জয়লাভ করেছিলেন। একটা হচ্ছে ত্রিপুরী, একটা হচ্ছে হরিপুরা। ঠিক আছে, এই দুটো অধিবেশনেই কিন্তু সুভাষচন্দ্র বসু জয়লাভ করেছিলেন। নেক্সট দেখো, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা গৃহীত হয়? বুনিয়াদী শিক্ষার অপশনগুলো দেখে নিই। কলকাতা, লাহোর, পুনা, ওয়ার্ধা। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। ওয়ার্ধা যে আমাদের অধিবেশনটা হয়েছিল, সেখানে গান্ধীজি কিন্তু এই বুনিয়াদী শিক্ষার ব্যবস্থাটা কিন্তু জানিয়েছিল, যে বুনিয়াদী শিক্ষা। ঠিক আছে, যেটা বিশেষ করে আমরা বলতে পারি কুটির শিল্প, বাড়ির মধ্যে যে শিল্প কারখানা গড়ে ওঠে, আর পড়াশোনার সঙ্গে সঙ্গে এই শিক্ষা কিন্তু চলবে। মোরারজি দেশাই এর সমাধিস্থল কি নামে পরিচিত? ভীষণ ইম্পর্টেন্ট। মোরারজি দেশাই এর সমাধিস্থল কি নামে পরিচিত? রাজঘাট, বিজয়ঘাট, কি পালনঘাট বা অভয়ঘাট? তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, অভয়ঘাট। দেখো, মোরারজি দেশাই এর সমাধিস্থল কি নামে পরিচিত? অভয়ঘাট নামে পরিচিত। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক হবে এবং কমেন্টস হবে, কারণ তোমাদের একটি লাইক এবং একটি কমেন্টস পরবর্তীকালে আমাদের ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত করে। কিন্তু তোমরা যারা দেখছো ক্লাসটি, তারা অবশ্যই কিন্তু একটি লাইক করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, এবং ভিডিও তোমরা কি বিষয়ে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে, মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ। কাকুরি ষড়যন্ত্র মামলায় কাদের ফাঁসি দেওয়া হয়েছিল? কাকুরি ষড়যন্ত্র মামলা, তাই তো? কৃষ্ণজি গোপাল এবং বাঘাযতীন, ক্ষুদিরাম বোস এবং চন্দ্রশেখর আজাদ, চিত্তরঞ্জন দাস এবং বাসুদেব বলবন্ত ফাড়কে, রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খানকে। তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার। রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খানকে কিন্তু কাকুরি ষড়যন্ত্র মামলায় কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, বেনারস সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? বেনারস সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অপশনগুলো দেখে নিই। 1781 সালে, 1791 সালে, 1800 সালে, 1817 সালে। তো বেনারস সংস্কৃত কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন নাম্বার বি, 1791। আর 1781 কি বললাম? কলকাতা মাদ্রাসা, ওয়ারেন হেস্টিংস, তাই তো? দেখো, বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান 1791 সালে, আর 1781 সালে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা কিন্তু প্রতিষ্ঠা করেন। ভীষণ গুরুত্বপূর্ণ কি পয়েন্টস কিন্তু এগুলি। নেক্সট প্রশ্ন, 1921 এর মোপলা বিদ্রোহ, ভেরি মানে ইম্পর্টেন্ট। 1921 সালে মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? অপশনগুলো দেখে নিই। আসাম, কেরল বা কেরালা, পাঞ্জাব, বাংলায়। ওকে, তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, কেরালার মালাবার উপকূলে। কোথায়? কেরালার মালাবার উপকূলে। 1921 সালে কিন্তু এই মোপলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল। নেক্সট প্রশ্ন বা আজকের শেষ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? অপশনগুলো দেখে নিন। লর্ড লিটন, লর্ড রিপন, জেনারেল ডায়ার, লর্ড জেমস ফোর্ড। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার সি, জেনারেল ডায়ার কিন্তু জালিয়ানওয়ালাবাগে যে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ আছে বা পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ আছে, সেখানে গুলি চালানোর কিন্তু নির্দেশ দিয়েছেন, যার কারণে হাজার হাজার মানুষের কিন্তু প্রাণ হানি হয়। ঠিক আছে, এটা হয়েছিল 1919 সালের 13 এপ্রিল। ঠিক আছে, যার পরবর্তীকালে উধম সিং এই জেনারেল ডায়ারকে কিন্তু লন্ডনে গিয়ে
কিন্তু মেরে ফেলছিল। ঠিক আছে, কোথায়? লন্ডনে গিয়ে কিন্তু মেরেছিল, মানে প্রতিশোধ নেওয়া হয়েছিল লন্ডনে গিয়ে। ঠিক আছে, উধম সিং তো নিয়েছিল। তো দেখো, এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ মডার্ন হিস্ট্রি থেকে বা আধুনিক ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি প্রশ্ন উত্তর। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বললাম একটি লাইক এবং অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ক্লাসে যদি নতুন হয়ে থাকে বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও। ঠিক আছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।